প্রেম নেটওয়ার্ক। কিছু গল্প, কিছু গান, কিছু বন্ধুত্ব আর অনেকটা ভালোবাসা দিয়ে আমাদের প্রেম নেটওয়ার্ক, অনলি অন হিস্ট্রি ওয়াজ কলকাতা। এক কাপ কফি, সাথে অনেক স্মৃতি, নতুন মানুষের আগমন। হবে কি এটা গল্প, নাকি প্রেম অল্প অল্প? নমস্কার, আমি রনিত। আমি এই গল্পে নেই, তবে শুরুটা আমিই করছি। একটা কফি হাউস, একজন ভালোবাসার মানুষ আর একটু আকুতি। হিস্ট্রি ওয়াজ কলকাতা প্রেজেন্টস প্রেম নেটওয়ার্ক। আজ প্রেম নেটওয়ার্ক সিরিজের দ্বিতীয় গল্প, সাম্য বিশ্বাসের কলমে এক্স ইকুয়ালস টু কফি। প্রধান চরিত্রে পম্পা, বর্ণালী, অরিত্র এবং সাম্য। পোস্টার ডিজাইন পৌমি আর্ট, সাউন্ড ডিজাইন এবং সমগ্র পরিচালনায় সাম্য। এবং থাকছি আমি, সূত্রধার রনিত। কফির গন্ধের সাথে মানুষের অনুভূতির একটা অদ্ভুত মিল আছে, জানেন? দুটোই প্রথমে খুব কড়া লাগে, তারপর ধীরে ধীরে একটা নেশা তৈরি করে, আর শেষে গিয়ে তলানিতে পড়ে থাকে এক রাস তেতো স্বাদ। আমার নাম রিয়া। কলকাতার বুকে ছোট্ট ছিমছাম একটা কফি শপ দ্য বিনস টেলে আমি কাজ করি। রোজ কত মানুষ আসে এখানে। কেউ আসে প্রথম ডেটে লজ্জা মাখা মুখ নিয়ে, কেউ আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে, আবার কেউ আসে সম্পর্ক শেষ করতে। হ্যাঁ, ব্রেকআপ। আমার এই 4 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি কফি শপগুলো শুধু প্রেম শুরুর নয়, প্রেম ভাঙারও নীরব সাক্ষী। সেদিন ছিল একটা স্যাঁতস্যাঁতে বর্ষার বিকেল। শহরের আকাশটা যেন কালো মেঘের চাদর মুড়ি দিয়ে কাঁদছিল। কফি শপে খুব একটা ভিড় নেই। আমি কাউন্টারে দাঁড়িয়ে আনমনে কাচের জানলা বেয়ে নেমে আসা জলের ফোঁটাগুলো দেখছিলাম। ঠিক তখনই ওরা ঢুকলো। ছেলেটার নাম অর্ক আর মেয়েটার নাম স্নেহা। অবশ্য নামগুলো আমি তখনও জানতাম না। ছেলেটার চোখ মুখ বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, শার্টের হাতা গোটানো কিন্তু বেশ অবিন্যস্ত। আর মেয়েটার চোখে মুখে একটা কাঠিন্য, একটা শীতলতা। ওরা গিয়ে বসলো ঠিক জানালার ধারের কর্নার টেবিলটায়, 7 নম্বর টেবিল। আমি অর্ডার নিতে গেলাম। Excuse me, what would you like to have? 2 black coffee, no sugar. স্নেহা প্লিজ, অন্তত আজকের দিনটা অন্য কিছু বল। আমার পছন্দগুলো আর তোর মনে না রাখলেও চলবে অর্ক, জাস্ট ব্ল্যাক কফি। আমি বুঝতে পারলাম মেঘ ঘনিয়ে আসছে, শুধু বাইরে নয়, ওই 7 নম্বর টেবিলে। আমি কফি দিয়ে কাউন্টারে ফিরে এলাম, কিন্তু আমার চোখ আটকে রইল ওদের দিকে। শরীরের ভাষা সব বলে দিচ্ছিল। একটু পরেই ওদের গলা চড়তে শুরু করলো। আমি কফি মেকারটা বন্ধ করে দিলাম, যাতে ওদের কথাগুলো একটু হলেও কানে আসে। তুই এইভাবে সব শেষ করে দিতে পারিস না স্নেহা। 4টে বছর আমরা একসাথে কাটিয়েছি। আমার ভুলটা কোথায় তুই বল। আমি সব শুধরে নেব, আই প্রমিস। শুধু প্লিজ আমাকে ছেড়ে যাস না। অর্ক, প্লিজ স্টপ মেকিং আ সিন। এটা কোনো সিনেমা নয় যে তুই কাঁদবি আর আমি তোর সব ভুলে গিয়ে তোর বুকে ঝাঁপিয়ে পড়ব। আমি তো তোকে আগেই বলেছিলাম, আমাদের জীবনের লক্ষ্যগুলো সম্পূর্ণ আলাদা। তুই বড্ড বেশি আবেগী অর্ক, বড্ড অবাস্তব স্বপ্নের জগতে থাকিস।
আমার একটা প্র্যাকটিক্যাল জীবন চাই, বুঝেছিস? একটা প্র্যাকটিক্যাল জীবন। আমি তো চাকরি খুঁজছি স্নেহা, এমন তো নয় যে আমি বাড়িতে বসে রয়েছি। আমি তো চেষ্টা করছি, তুই তো জানিস আমার পরিস্থিতি। আর একটু সময় দে, একটু ফোটা। এইভাবে আমাকে ছেড়ে যাস না, আমি বাঁচতে পারবো না, সিরিয়াসলি। প্লিজ, তুই আমার সবটা, প্লিজ প্লিজ না, প্লিজ। এনাফ ইজ এনাফ। এই আবেগী চাপগুলো আর আমার ওপর কাজ করবে না অর্ক। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি আগামী মাসে ব্যাঙ্গালোর শিফট করছি, আর আমি চাই না তুই আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখিস। ইটস ওভার, চিরকালের জন্য। ওকে? কথাটা বলেই স্নেহা নিজের ব্যাগটা তুলে নিল। অর্ক তখনও ওর হাতটা আঁকড়ে ধরার চেষ্টা করছে। চোখে জল। একটা ছেলের চোখে এভাবে জল আমি খুব কম দেখেছি। ওর ওই অসহায় চাহনিটা দেখে আমার নিজের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। স্নেহা যাস না, যাস না, প্লিজ যাস না, আমাকে যেতে দে অর্ক। লেট মি গো। যাস না প্লিজ। স্নেহা চলে গেল, একবারও পেছন ফিরে তাকালো না। আর অর্ক ওই চেয়ারটায় ধপ করে বসে পড়ল। ওর মাথাটা ঝুঁকে পড়ল টেবিলের ওপর। দু হাতে মুখ ঠেকেও ডুকরে কেঁদে উঠল। আমার ক্যাফের বাকি দুজন কাস্টমার ওর দিকে আর চোখে তাকাচ্ছিল। আমার খুব রাগ হচ্ছিল এই মানুষগুলোর ওপর। একটা মানুষ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আর ওরা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক গ্লাস জল নিয়ে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম 7 নম্বর টেবিলের দিকে। এক্সকিউজ মি, জল খাবেন একটু? অর্ক চমকে মুখ তুলল। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল। চোখের জলে গাল দুটো ভিজে একাকার। ও আমার দিকে তাকালো, কিন্তু মনে হলো ও আমাকে দেখতেই পাচ্ছে না। ওর দৃষ্টিটা শূন্য। ও চলে গেল, আমাকে আমাকে একা ফেলে চলে গেল। জলটা খেয়ে নিন, একটু শান্ত হন। অর্ক কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিল। জল খেলো না, শুধু গ্লাসটা ধরে বসে রইল। আমি আর কিছু না বলে ফিরে এলাম। সেদিন প্রায় ঘন্টা দুয়েক ও ওইভাবে বসেছিল। সামনে রাখা ব্ল্যাক কফিটা ততক্ষণে ঠান্ডা। ও যখন ক্যাফে থেকে বেরোলো তখন বাইরে মুষলধারে বৃষ্টি। ওর হাতে ছাতা ছিল না, তবুও ও সেইভাবেই বৃষ্টির মধ্যে হেঁটে চলে গেল, যেন ওই বৃষ্টিটাই ওর এখন সবচেয়ে বড় আপনজন। আমি ভেবেছিলাম ওকে হয়তো আর কখনো দেখব না। সাধারণত ব্রেকআপের পর মানুষ সেই জায়গাগুলো এড়িয়ে চলে যেগুলো তাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু অর্ক ব্যতিক্রম। ঠিক 3 দিন পর বিকেল 5টায় ও আবার ক্যাফেতে ঢুকল। পরনে একটা ম্যাড়মেড়ে টি শার্ট, চোখের নিচে কালো দাগ। ও সোজা গিয়ে বসলো ওই 7 নম্বর টেবিলে। কি দেব আপনাকে? একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার। সেই থেকে শুরু হলো রুটিন। রোজ বিকেল 5টায় ও আসতো, ওই একই টেবিলে বসতো, একটা ব্ল্যাক কফি অর্ডার করতো, আর ঘন্টার পর ঘন্টা কাচের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতো। কফিটা ঠান্ডা হয়ে যেত, ও এক চুমুকও খেত না, বিল মিটিয়ে চুপচাপ চলে যেত। প্রথম প্রথম আমি কিছু বলতাম না, কিন্তু আস্তে আস্তে আমার ভেতরে একটা অস্থিরতা কাজ করতে শুরু করলো। প্রতিদিন একটা মানুষকে চোখের সামনে এভাবে একটু
একটু একটু করে শেষ হয়ে যেতে দেখাটা খুব কষ্টের। প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পর আমি ঠিক করলাম, না, এবার ওকে কিছু বলতেই হবে। আপনার ব্ল্যাক কফি। থ্যাঙ্কস। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আপনি কি প্রতিদিন এখানে এসে ঠান্ডা কফির প্রদর্শনী করতে আসেন? মানে, আমি তো কফি বানাই খাওয়ার জন্য, আর আপনি সেটাকে সাজিয়ে রেখে চলে যান। অর্ক একটু অবাক হয়েই আমার দিকে তাকালো। ওর ওই শূন্য চোখে প্রথমবার একটু যেন প্রাণ দেখতে পেলাম। মানে? মানেটা খুব সোজা। আপনি রোজ ব্ল্যাক কফি অর্ডার করেন, কিন্তু এক চুমুকও খান না। কফিটা ঠান্ডা হয়, আপনি বিল মেটান আর চলে যান। আপনি যদি কফি খেতে নাই চান, তাহলে শুধু শুধু পয়সা নষ্ট করেন কেন? তার চেয়ে বড় 1 গ্লাস জল নিয়ে বসুন, আমি ফ্রিতে দেব, প্রমিস। আমার কথাটা শুনে অর্কের ঠোঁটের কোণে খুব আলতো একটা হাসির রেখা ফুটে উঠল। গত 7 দিনে এই প্রথমবার আমি ওকে হাসতে দেখলাম। যদিও হাসিটা খুব ফ্যাকাশে ছিল, তবু ছিল। অ্যাকচুয়ালি ব্ল্যাক কফিটা আমার ঠিক পছন্দ নয়, বড় তেতো লাগে। তাহলে খান কেন? থুরি, অর্ডার করেন কেন? স্নেহা ব্ল্যাক কফি খেত, আমার ঠিক অভ্যাস নেই, কিন্তু যে গন্ধটা, ওই গন্ধটা পেলে মনে হয় ও এখানেই আছে, আমার সামনে বসে আছে, আমার সাথে আছে। তাছাড়া কিছুই নয়। আমার বুকের ভেতরটা আবার ধক করে উঠল। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে? আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। বুঝলাম, স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা। কিন্তু মশাই, স্মৃতি দিয়ে তো আর পেট ভরে না, আর মনও ভালো হয় না। এক কাজ করুন, আজ ব্ল্যাক কফিটা বাতিল করুন। আমি আপনার জন্য আমার স্পেশাল হেজেলনাট ক্যাপুচিনো নিয়ে আসছি, সাথে একটা চকলেট চিপ কুকি আমার তরফ থেকে। মিষ্টি খেলে মানুষের মন ভালো হয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু আমি তো... কোনো কিন্তু নয়, আপনি বসুন, আমি আনছি। সেদিনও আমার বানানো ক্যাপুচিনোটা পুরোটা খেয়েছিল। যাওয়ার সময় কাউন্টারে এসে একটা থ্যাঙ্কসও বলে গিয়েছিল। সেই থেকে আমাদের কথা শুরু। দিন গড়াতে লাগলো। অর্ক এখন আর শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে না, ও ক্যাফেতে এসে আমার কাউন্টারের কাছের টেবিলটায় বসে। ক্যাফেতে ভিড় না থাকলে আমিও সাথে গিয়ে গল্প ছুড়ি। আমি জানলাম অর্ক একটা আইটি কোম্পানিতে কাজ করত, কিন্তু ছাঁটাই হয়ে গেছে। এখন চাকরির খোঁজ করছে। ওর বাবা মানে একাই থাকে একটা ফ্ল্যাটে। বড্ড একা ছেলেটা। ওর ওই একাকিত্বটা আমাকে বড্ড টানত। একদিন আমার ক্যাফেতে খুব ভিড়। আমি একা হাতে সব সামলাতে হিমশিম খাচ্ছি। একটা ট্রেতে 4টে কফি নিয়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে গেল। আউচ! গরম কফি ছলকে পড়লো আমার হাতে। চারপাশের মানুষজন হাঁ করে দেখছে, কিন্তু কেউ এগিয়ে এলো না। হঠাৎ দেখলাম অর্ক ছুটে এলো। আরে ওকে, দেখে একটা... উফ, খুব জ্বলছে। 1 সেকেন্ড, আপনি এখানে বসুন। অর্ক আমাকে একটা চেয়ারে বসে দিয়ে দৌড়ে কিচেনে গেল। বরফ নিয়ে এসে আমার হাতে ঘষতে লাগলো। ওর চোখে মুখে তখন চরম উদ্বেগ। দেখে দেখি, আরে বাপরে, অনেকটা পড়ে গেছে তো। আপনি এত অসাবধানী কেন রিয়া? দেখে রাখতে পারেন না? আপনি আমাকে বকছেন? বকবো না তো কি করবো, পুজো করবো? এই বলুন তো, ক্যাফের মালিক কি আপনাকে একা কাজ করানোর জন্য নোবেল প্রাইজ দেবে? হ্যাঁ, আর একটু হলে তো মুখটা পড়ে যেত। ওর ওই বকুনিটার মধ্যে আমি একটা অদ্ভুত অধিকার বোধ দেখতে পেলাম। এত
চিন্তিত ওকে আমি আগে কখনো দেখিনি। ব্যথাটা তখনও ছিল, কিন্তু আমার মুখে হাসি ফুটে উঠল। হাসছেন কেন? হাত পরে কি মজা লাগছে? না, মজা হচ্ছে না। তবে এই প্রথমবার দেখলাম আপনার মনোযোগটা আপনার নিজের কষ্ট থেকে সরে গিয়ে অন্য কারোর কষ্টের দিকে গেছে। থ্যাংক ইউ। অর্ক হঠাৎ চুপ করে গেল, বরফ ঘষা থামিয়ে আমার চোখের দিকে তাকালো। আমাদের চোখাচোখি হলো। কয়েক মুহূর্তের জন্য পৃথিবীর সব শব্দ যেন থেমে গেল। আপনি জানেন আপনি খুব অদ্ভুত। আপনি নিজের কষ্ট চেপে রেখে অন্যকে হাসাতে পারেন। আর আপনি খুব বোকা অর্ক। যে মানুষটা আপনার মূল্য বুঝলো না, তার জন্য নিজের জীবনটা নষ্ট করছেন। সেদিন সন্ধ্যায় ক্যাফে বন্ধ করার পর অর্ক আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে এলো। রাস্তাঘাট বেশ ফাঁকা, সোডিয়াম বাষ্পের আলোয় রাস্তাটা হলুদ হয়ে আছে। রিয়া, একটা কথা বলবো? বলুন। গত 2 মাসে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমোতে পারিনি। প্রতিটা রাত মনে হতো যেন দম বন্ধ হয়ে আসে। কিন্তু যেদিন থেকে আপনার সাথে কথা বলা শুরু করেছি, আপনার ওই বকবকানিগুলো শুনছি, আমার ভেতরটা কেমন যেন হালকা লাগতে শুরু করছে। আপনি ঠিকই বলেছিলেন, কফিটা মিষ্টি হলে মনটাও ভালো হয়ে যায়। শুধু কফির কৃতিত্ব দেবেন না, আমার বকবকানি দক্ষতাটাও কিন্তু বিশ্বমানের। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা রিয়া, কেউ যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন কি সে সত্যি চলে যায়? আমি থমকে দাঁড়ালাম, অর্কের চোখের দিকে তাকালাম। সেখানে আর আগের সেই শূন্যতা নেই, বরং একটা প্রশ্ন আছে, একটা উত্তরের খোঁজ আছে। কেউ চলে গেলে সে পুরোপুরি চলেই যায় অর্ক, কিন্তু আমরা বোকার মতো তাদের ফেলে যাওয়া ধুলোবালিগুলো যত্ন করে জমিয়ে রাখি আর ভাবি সেটাই তারা। পুরনো ধুলো ছেড়ে ফেলতে হয় জানেন, নইলে নতুন হাওয়া ঘরে ঢুকবে কি করে? নতুন হাওয়া মিন্স? বাস এসে গেছে। বাস এসে গিয়েছিল। আমি বাসে উঠে পড়লাম। জানালার ধারের সিটে বসে বাইরে তাকালাম। অর্ক তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। ও হাত নাড়ল, আমিও হাত নাড়লাম। বাস চলতে শুরু করলো। আমার বুকের ভেতর তখন একটা অদ্ভুত তোলপাড়। আমি বুঝতে পারছিলাম আমি এমন একটা মানুষের প্রেমে পড়তে চলেছি যার মনটা ভাঙা, আর ভাঙা জিনিস জোড়া লাগানো খুব কঠিন কাজ। জোড়া লাগাতে গেলে নিজের হাতও কেটে যেতে পারে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো অর্কের ওই হাসির জন্য আমি আমার হাত কাটতেও রাজি। প্রেম হয়তো এইভাবেই আসে, খুব চুপিসারে, কফির তেতো স্বাদ আর বৃষ্টির জলের সাথে মিশে। আমি জানতাম না এই গল্পের শেষটা কি হবে, কিন্তু আমি শুধু জানতাম আগামীকালের বিকেল 5টার জন্য আমার অপেক্ষাটা আজ আরও তীব্র হয়ে উঠল। সময় খুব অদ্ভুত জাদুকর জানেন। যে সময়টাকে এক সময় মনে হয় পাহাড়ের মতো ভারী, যার এক একটা মুহূর্ত পেরোতে বুকের ছাতি ফেটে যায়, সেই সময়টাই আবার কখন যেন
মলমের মতো সব ক্ষত সারিয়ে দেয়। অর্কের জীবনেও ঠিক সেটাই হলো। অর্ক তখন পাগলের মতো চাকরি খুঁজছে। প্রতিদিন অন্তত 3টে করে ইন্টারভিউ, আর প্রতিটা ইন্টারভিউর আগে ও পরে ওর গন্তব্য ছিল আমার ক্যাফে দ্য বিনস টেল। রিয়া, 1 গ্লাস জল এখনই। কি ব্যাপার মশাই, আজকেও কি ইন্টারভিউরের সাথে ঝগড়া করে এলেন? আরে না না, আমাকে দেখে মনে হয় আমি ঝগড়া করা মানুষ? আমি তো পুরো ফাটিয়ে দিয়েছি, জাস্ট ফাটিয়ে দিয়েছি। লোকটা আমাকে জিজ্ঞেস করছে, হোয়ার ডু ইউ সি ইউর সেলফ ইন 5 years? আমি বললাম যে স্যার, 5 বছর পর আমি নিজেকে এমন একটা জায়গায় দেখি যেখানে আমার কফি ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি সেটাকে খেয়ে নিতে পারি। আপনি সত্যি পাগল অর্ক, সত্যি আপনি এই কথা বলে এসেছেন? আপনাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা। আরে রিয়া, বোঝো আমার কথা। দেখো, সোজা সাপটা কথা, কনফিডেন্স। কনফিডেন্স ইজ দ্য কি। হ্যাঁ, লোকটা আমার কথা শুনে একটু ওরকম হয়েছে, আমি নিজেকেও একটু পাগল পাগল লাগছিল, কিন্তু এই যে কনফিডেন্সটা, যে হ্যাঁ আমি জবটা পাবো, এই কনফিডেন্সটা অনেক কষ্টে নিজের মধ্যে আনতে হয়েছে, বহু কষ্টে। এটা হাতে করে আসে না। ওর ওই শিশুর মতো উচ্ছ্বাস দেখে আমার এত আনন্দ হতো বলে বোঝাতে পারবো না। সেই বিধ্বস্ত চোখে জল ফেলা অর্কটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল, তার জায়গায় ফিরে এসেছিল একটা প্রাণবন্ত ঝকঝকে ছেলে, যার হাসিতে পুরো ক্যাফেটা আলো হয়ে যেত। আর হ্যাঁ, ওর আত্মবিশ্বাসটা ভুল ছিল না। ঠিক 2 দিন পর ওর চাকরিটা হয়ে গেল একটা বেশ নামকরা বহুজাতিক আইটি কোম্পানিতে। সেদিন সন্ধ্যায় ক্যাফেতে আমি একা ছিলাম। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। হঠাৎ দেখলাম অর্ক একটা বড় চকলেট কেক আর একগুচ্ছ লাল গোলাপ নিয়ে ক্যাফেতে ঢুকলো, পুরো ভিজে চুপচুপে, কিন্তু ওর মুখের হাসিটা ছিল দেখার মতো। রিয়া, আই গট দ্য জব। সত্যি? কংগ্রাচুলেশনস অর্ক, আমি আমি খুব খুব খুশি। কিন্তু আপনি এই বৃষ্টিতে ভিজে আর এই গোলাপগুলো কার জন্য? গোলাপগুলো কার জন্য সেটা আপনি জানেন না? অর্কের গলা স্বরটা হঠাৎ পাল্টে গেল। ওর চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম সেখানে একটা গভীর সমুদ্র ঢেউ ভাঙছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি জানতাম ও কি বলতে চাইছে, কিন্তু তবুও আমার বিশ্বাস হচ্ছিল না। রিয়া, একটা কথা জানো, যেদিন স্নেহা আমাকে ছেড়ে চলে গেছিল, আমি ভেবেছিলাম যে আমার জীবনটা ওখানেই শেষ। আমি একটা অন্ধকার গর্তে তলিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি এসে আমার হাতটা ধরলেন, আমাকে বকলেন, আমাকে আশালেন। আমার ভাঙা টুকরোগুলোকে আপনি এক এক করে কুড়িয়ে জুড়েছেন। অর্ক, আমি তো শুধু... চুপ, প্লিজ আমাকে আজকে একটু কথাটা বলতে দিন। আমি জানি না ভালোবাসা কাকে বলে। আমি আগে যাকে ভালোবেসেছিলাম সে আমাকে শিখিয়েছে যে ভালোবাসা মানে শুধু হিসেব নিকেশ, কিন্তু আপনার কাছে আমি শিখেছি যে ভালোবাসা মানে হলো একটা মানুষ পড়ে গেলে হাতটা ধরে টেনে তোলা। আমি বোঝাতে পারছি কিনা জানি না, তবে আমি আপনাকে ভালোবাসি রিয়া, খুব ভালোবাসি।
আপনি কি এই পাগলটার সাথে সারা জীবন কাটাবেন প্লিজ? আমার চোখ দিয়ে কখন যে জল গড়িয়ে পড়েছে আমি টেরই পাইনি। আমি অর্কের বুকে মাথা রাখলাম। ও দু হাত দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টা আমি পেয়ে গেছি। সেদিন ওই বৃষ্টির রাতে কফির গন্ধ মাখা ক্যাফেতে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম কোনোদিন কেউ কারো হাত ছাড়বো না। এরপর শুরু হলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। 3টে বছর। 3টে বছর কিভাবে যে চোখের পলকে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। অর্ক ওর চাকরিতে খুব ভালো পারফর্ম করছিল, 2বার পদোন্নতি পেয়ে গেল। ও আমাকে ক্যাফের চাকরিটা ছেড়ে দিতে বলেছিল, কিন্তু আমি ছাড়িনি, কারণ ওই ক্যাফেটাই তো আমাদের মিলনের জায়গা। তবে অর্ক আমাকে সাহায্য করলো আমার নিজের একটা ছোট ক্যাফে খোলার স্বপ্ন পূরণ করতে। আমরা দুজনে মিলে নাম দিলাম আওয়ার টিল। আমাদের দিনগুলো কাটতো রূপকথার মতো। উইকেন্ডে লং ড্রাইভ, রাস্তার ধারে ফুচকা, রাতের বেলা ছাদে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করা। মাঝে মাঝে আমি ওকে স্নেহার কথা জিজ্ঞেস করতাম। আচ্ছা অর্ক, তোমার কি কখনো স্নেহার কথা মনে পড়ে? হুশ পাগলি, পাস্টকে নিয়ে কেউ বাঁচে নাকি? আমার সোজা কথা, আমার বর্তমান তুমি, ভবিষ্যৎ তুমি। স্নেহা অধ্যায়টা আমার জীবনে বন্ধ স্থায়ীভাবে। ওর কথাগুলো আমাকে শান্তি দিত। কিন্তু আমি এটা জানতাম না যে অতীত কখনো পুরোপুরি মরে যায় না। সে ঘাপটি মেরে বসে থাকে অন্ধকারের কোণে। আর ঠিক যখন আপনি সবচেয়ে নিশ্চিন্তে থাকবেন তখন সে থাবা বসাবে। বর্ষাকাল, আবার একটা স্যাঁতস্যাঁতে বিকেল। আমি আওয়ার টিলের কাউন্টারে দাঁড়িয়ে হিসাব মেলাচ্ছিলাম। অর্কের আসার কথা, আজ আমাদের বার্ষিকী। 3 বছর আগে আজকের দিনেই ও আমাকে প্রপোজ করেছিল। আমি ওর জন্য একটা চমক পরিকল্পনা করে রেখেছিলাম। ওর পছন্দের একটা ঘড়ি কিনেছিলাম। হঠাৎ ক্যাফের দরজাটা খুলে গেল। রিয়া, তাই তো? আমি ভাবলাম অর্ক এসেছে। হাসি মুখে মুখ তুলে তাকাতেই আমার হাসিটা নিমেষে মিলিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ভেজে একাকার অবস্থা। চুলগুলো লেপ্টে আছে মুখে, চোখের নিচে কালো দাগ, মুখটা ফ্যাকাশে। কিন্তু ওই মুখটা আমি হাজার মানুষের ভিড়েও চিনতে পারবো। স্নেহা, অর্কের প্রাক্তন প্রেমিকা। আমার পায়ের তলা থেকে মাটিটা যেন সরে গেল। ও এখানে কেন? 3 বছর পর ও এখানে কি করছে? ও তো ব্যাঙ্গালোরে ছিল। স্নেহা ধীর পায়ে এগিয়ে এলো কাউন্টারের দিকে। আমাকে দেখেও একটু অবাক হলো না। হ্যাঁ, আপনি? আপনাকে ঠিক চিনতে পারলাম না, আমি মিথ্যে বললাম। আমি ওকে খুব ভালো করেই চিনেছিলাম। আমি স্নেহা, অর্ক মানে অর্কর পরিচিত। অর্ক আছে এখানে? অর্কের পরিচিত? কথাটা শুনে আমার রগে রগে রাগ আর ভয়
দুটোই একসাথে দৌড়তে শুরু করলো। না, অর্ক এখনো আসেনি, ওর আসতে দেরি আছে। আপনার কি দরকার? আমার ওকে খুব দরকার রিয়া, প্লিজ প্লিজ ওকে একবার ডেকে দাও না। কথাটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার বুকে একটা ধারালো ছুরি বসিয়ে দিল। যে মেয়েটা একদিন অর্ককে রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছিল নিজের প্র্যাকটিক্যাল লাইফের খোঁজে, সে আজ ফিরে এসেছে। ঠিক তখনই ক্যাফের বাইরে একটা গাড়ির হর্ন বাজল। আমি কাঁচের জানলা দিয়ে দেখলাম অর্ক গাড়ি থেকে নামছে। ওর হাতে একটা বড় উপহারের বাক্স আর এক গুচ্ছ রজনীগন্ধা, আমার সবচেয়ে প্রিয় ফুল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যে আমার সাজানো জীবনটা একটা বড় ঝড়ের মুখোমুখি হতে চলেছে। Hey anniversary girl. Happy anniversary. অর্কের কথাটা মাঝপথেই থেমে গেল। ওর চোখ পড়ল কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ওপর। স্নেহা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অর্ক, অর্কের হাত থেকে রজনীগন্ধার তোড়াটা খসে পড়ল মাটিতে। ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল। ওর চোখের দৃষ্টিটা স্থির হয়ে গেছে স্নেহার মুখের ওপর। কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, শুধু একটা চরম বিস্ময়। যে মানুষটার চোখের ভাষা আমি গত 3 বছর ধরে বইয়ের মতো পড়ে এসেছি, আজ হঠাৎ মনে হলো সেই বইটা অন্য কোনো ভাষায় লেখা হয়ে গেছে। অর্ক, অর্ক আমাকে মাফ করে দে অর্ক, আমি খুব বড় ভুল করেছিলাম। টাকা আর ক্যারিয়ারটাই জীবনের সব নয়। আমি ব্যাঙ্গালোরে গিয়ে দেখলাম সেখানে শুধু ইঁদুর দৌড়, কেউ কাউকে ভালোবাসে না। আমি প্রতারিত হয়েছি অর্ক। যার জন্য তোকে ছেড়ে গিয়েছিলাম সে আমাকে জাস্ট ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার আর কেউ নেই অর্ক। আমি তোর কাছে ফিরে আসতে চাই অর্ক, প্লিজ প্লিজ আমাকে ফিরিয়ে নিস অর্ক, প্লিজ। আমি কাউন্টারের ওপার থেকে পাথর হয়ে সবটা দেখছিলাম। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। আমি চাইছিলাম অর্ক ওর হাতটা ছাড়িয়ে নিক। মনে মনে ভগবানকে ডাকছিলাম, অর্ক প্লিজ বলো যে তুমি ওকে আর ভালোবাসো না। কিন্তু অর্ক কিছু করলো না। ও স্নেহার হাতটা ছাড়িয়ে নিল না। ও শুধু একটা ঘোরের মধ্যে স্নেহার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো ছলছল করে উঠল। আমি বুঝতে পারলাম আমার পায়ের তলার মাটিটা শুধু সরে যায়নি, আমি একটা অতল খাদে পড়ে যাচ্ছি। 3টে বছরের আমার ভালোবাসা, আমার যত্ন, আমার আত্মত্যাগ সব যেন ওই এক মুহূর্তের চোখের জলের কাছে হার মানতে শুরু করেছে। প্রথম ভালোবাসা নাকি মানুষ কখনো ভুলতে পারে না। ওপর থেকে গাছটা কেটে ফেললেও ভেতরে ভেতরে সে ঠিক বেঁচে থাকে। একটু জলের ছিটে পেলে আবার ডালপালা মেলতে শুরু করে। আজ স্নেহার চোখের জল কি সেই শিকড়টাকে আবার বাঁচিয়ে তুলল? আমি কাউন্টার থেকে বেরিয়ে এলাম, অর্কের সামনে গিয়ে দাঁড়ালাম। অর্ক অর্ক চমকে আমার দিকে তাকালো। ওর চোখে একটা অপরাধ বোধ, একটা দ্বন্দ্ব। ও যেন একই সাথে দুটো নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে ওর ফেলে আসা অতীত, আর অন্যদিকে আমি, ওর বর্তমান। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল কষ্টে।
আমি কি শুধুই একটা রিবাউন্ড ছিলাম? আমি কি শুধু ওর ক্ষত সারানোর মলম ছিলাম, যার কাজ ফুরোলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়? বাইরে তখন বৃষ্টির দাপট বেড়ে গেছে, আর আমার ভেতরে শুরু হয়েছে এক নিঃশব্দ রক্তক্ষরণ। আমি স্নেহা, হ্যাঁ, সেই স্বার্থপর, অহংকারী আর অতিরিক্ত প্র্যাকটিক্যাল মেয়েটা, যে 4 বছর আগে এই ক্যাফেরই একটা কোণার টেবিলে বসে খুব ঠান্ডা মাথায় একটা জলজ্যান্ত মানুষের হৃদয় টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিল। আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন। রিয়ার গল্প শুনে মনে হচ্ছে আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে। কিন্তু বিশ্বাস করুন, নিজের ওপর আমার যে পরিমাণ ঘৃণা জন্মেছে, আপনাদের সেই রাগ তার কাছে কিচ্ছু নয়। আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম একটা নিখুঁত প্র্যাকটিক্যাল জীবনের খোঁজে। আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না, ইএমআই দেওয়া যায় না, ফ্ল্যাট কেনা যায় না। আমার একটা নিরাপদ ভবিষ্যৎ দরকার ছিল। সেখানে গিয়ে আমি সমীরকে পেয়েছিলাম। দিনের পর দিন ওই দম বন্ধ করা বিলাসবহুল ফ্ল্যাটে বসে আমি বুঝতে পেরেছিলাম আমি কি অমূল্য একটা রত্নকে নিজের হাতে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। অর্ক, আমার অর্ক, যে ছেলেটা আমার একটা হাসির জন্য গোটা পৃথিবী উল্টে দিতে পারত, সেই ছেলেটাকে আমি বলেছিলাম স্টপ মেকিং আ সিন। শেষমেশ শূন্য হাতে প্রতারিত হয়ে, আত্মসম্মান খুইয়ে আবার সেই কলকাতার বুকেই ফিরে আসতে বাধ্য হলাম। ক্যাফের ভেতরে তখন একটা ভয়ানক নিস্তব্ধতা। আমি অর্কর হাতটা শক্ত করে চেপে ধরেছিলাম। আমার চোখ থেকে অঝরে জল পড়ছে। আমি আশা করেছিলাম অর্ক হয়তো আমাকে একবার জড়িয়ে ধরবে, হয়তো ওর সেই পুরনো ভালোবাসা আবার জেগে উঠবে, কারণ আমি জানতাম ও আমাকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু না, অর্ক কোনো কথা বলল না। আর ঠিক তখনই আমি কাউন্টারের দিকে তাকালাম। সেখানে দাঁড়িয়ে ছিল রিয়া। অর্ক, রিয়াকে আমি প্রথমবার দেখেই চিনেছিলাম, কিন্তু আজ ওর চোখে যে আতঙ্ক, যে হারানোর ভয় আমি দেখতে পাচ্ছিলাম, সেটা শুধু একজন সাধারণ ক্যাফে কর্মীর হতে পারে না। আমি বুঝতে পারলাম আমার আর অর্কর মাঝখানে এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। স্নেহা, তুই ভিজে গেছিস, তুই কাঁপছিস। অর্ক, তুই আমাকে এখনো যত্ন করিস? তুই আমাকে এখনো? একটা কথা জানিস, মানুষ মানুষের কষ্ট দেখলে সাড়া দেয়। রাস্তার একটা কুকুর ভিজে গেলেও আমার এই কষ্টটাই হতো। তার মানে এই নয় যে আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। অর্কর কথাটা একটা চাবুকের মতো আমার মুখে এসে পড়ল। আমি ছিটকে 2 পা পিছিয়ে গেলাম। আমি দেখলাম অর্ক খুব ধীরে ধীরে নিচু হলো। মাটিতে পড়ে থাকা রজনীগন্ধার ফুলগুলো ও সযত্নে একটা একটা করে কুড়িয়ে নিল। তারপর আমার বাড়ানো হাতটা খুব আলতো করে সরিয়ে দিল। তুই জিজ্ঞেস করছিলি আমি তোকে মাফ করেছি কিনা, তাই তো? হ্যাঁ স্নেহা, আমি তোকে মাফ করে দিয়েছি অনেক আগে। যার ওপর আর কোনো অধিকার থাকে না, তার উপর রাগ করলেও কোনো লাভ হয় না। তাহলে আমাকে আরেকটা সুযোগ দে অর্ক। তুই তো আমাকে ভালোবাসতিস, বল। তুই তো বলেছিলি আমাকে ছাড়া তুই বাঁচতে পারবি না। দেখ না, আমি তোর কাছে ফিরে এসেছি। আমি আর কোনোদিনও তোর কাছে যাবো না, আমি প্রমিস করছি। প্লিজ অর্ক, আমাকে আমাকে ফিরিয়ে নে অর্ক। আমার দিকে একবার আগের মতো তাকা না অর্ক। কিরে অর্ক, একবার তাকা না। তুই ঠিকই বলেছিস স্নেহা। একটা সময় ছিল যখন আমি তোকে ছাড়া বাঁচার কথা ভাবতেও পারতাম না। তুই চলে যাওয়ার পর আমার মনে হতো আমার বুকের ভেতর থেকে কেউ হৃৎপিণ্ডটা খুলে বের করে নিয়ে গেছে। এই তো এরিয়া, এ সাক্ষী আছে।
ওই ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা আমি তোর জন্য কেঁদেছি। তোর ফেলে যাওয়া স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে পাগলের মতো আচরণ করেছি। তাহলে তাহলে আজ কেন তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস অর্ক? কারণ তুই যে অর্ককে ভালোবাসতিস বা যে অর্ক তোকে ভালোবাসতো, সে ওই 4 বছর আগে বৃষ্টির রাতেই মরে গেছে। তুই তুই নিজের হাতে মেরেছিস ওকে। আজ তোর সামনে যে অর্ক দাঁড়িয়ে আছে, সে অন্য একজন মানুষ। তাকে আমি জন্ম দিইনি, তাকে জন্ম দিয়েছে ওই মেয়েটা, যে মেয়েটা এখন তোর পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমি রিয়ার দিকে তাকালাম। রিয়ার গাল বেয়ে অঝরে জল পড়ছে, কিন্তু অর্কর কথাগুলো শুনে ওর চোখে একটা অদ্ভুত আলো চিকচিক করে উঠল। স্নেহা, একটা কথা জানিস, আমার যখন চাকরি ছিল না, আমি যখন আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম, তখন তুই আমার হাতটা ছেড়ে দিয়েছিলি। তুই খুব প্র্যাকটিক্যাল ছিলি জানিস। কিন্তু রিয়া আমার সব থেকে খারাপ সময়টাতে আমার হাত ধরেছিল। ও আমাকে বকেছে, আমার চোখে জল মুছিয়েছে, আমাকে আবার নতুন করে হাসতে শিখিয়েছে। তুই তো ব্যাঙ্গালোরে নিজের স্বপ্ন পূরণ করতে গেছিলি, আর রিয়া ওর নিজের স্বপ্নগুলোকে আমার সাথে জুড়ে নিয়েছিল। তুই আজ ফিরে এসেছিস কারণ তুই প্রতারিত হয়েছিস, তুই একা হয়ে গেছিস। তোর আমাকে দরকার, কিন্তু রিয়ার দরকার ছিল না, জানিস তো। ও আমাকে তখন ভালোবেসেছিল যখন আমি একটা জঞ্জাল ছাড়া আর কিচ্ছু ছিলাম না। যে মানুষটা আমাকে আমার শূন্য থেকে দূরে এনেছে, আজ আমি তাকে কি করে শূন্য করে দেব? অর্ক ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে গেল, কাউন্টারের কাছে গিয়ে দাঁড়ালো। রিয়া তখনও কাঁপছে। অর্কর হাত থেকে রজনীগন্ধার তোড়াটা রিয়ার দিকে বাড়িয়ে দিল। হ্যাপি অ্যানিভার্সারি রিয়া। এই ফুলগুলো মাটিতে পড়ে একটু নোংরা হয়ে গেছে, ঠিক আমার জীবনের মতো। তুমি এই নোংরা ফুলগুলোকে আর এই অগোছালো মানুষটাকে একবার গ্রহণ করবে? তুমি তুমি খুব খারাপ অর্ক। আমাকে এত ভয় পাইয়ে দেওয়ার কোনো মানে হয়? আমার মনে হচ্ছে না আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। পাগল একটা। তুমি ছাড়া আমার জীবনে আর কারো জায়গা নেই, কোনোদিন ছিল না আর কোনোদিন থাকবেও না। তুমি আমার বর্তমান, তুমি আমার ভবিষ্যৎ। আর অতীত তো একটা শিক্ষা, যা আমাকে বুঝিয়েছে যে আমি কতটা ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। আই লাভ ইউ। আমি দেখলাম রিয়া আর কোনো কথাই বলতে পারলো না। ও কাউন্টারের ওপর দিয়ে ঝুঁকে পড়ে অর্ককে শক্ত করে জড়িয়ে ধরল। অর্ক 2 হাত দিয়ে রিয়াকে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলল। সেই মুহূর্তে ওই ক্যাফের এক কোণে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম আমার হার নিশ্চিত। আমি শুধু একটা যুদ্ধই হারিনি, আমি জীবনের সবচেয়ে বড় সুযোগটা নষ্ট করে ফেলেছিলাম। আমার মনে কোনো রাগ ছিল না, অর্ক বা রিয়া কারোর প্রতি কোনো ক্ষোভ ছিল না। আমার শুধু নিজের প্রতি একটা তীব্র করুণা হচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম ভালোবাসা কোনো হিসেবের খাতা নয়। ভালোবাসা মানে ঝড়ের রাতে একে অপরের ছাতা হয়ে দাঁড়ানো। রিয়া পেরেছিল সেই ছাতাটা হতে, আর আমি রৌদ্রোজ্জ্বল দিনেও ছাতা বন্ধ করে পালিয়েছিলাম। আমি ক্যাফে থেকে বেরিয়ে এলাম। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। আমার হাতে কোনো ছাতা নেই। 4 বছর আগে অর্ক ঠিক এভাবেই আমার সামনে থেকে বৃষ্টির মধ্যে হেঁটে চলে গিয়েছিল। আজ নিয়তি আমাকে ঠিক সেই জায়গাতেই দাঁড় করিয়ে দিল।
আমি রাস্তা পেরিয়ে উল্টো দিকের ফুটপাথে গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে ক্যাফের কাঁচের জানালা দিয়ে ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি দেখলাম অর্ক রিয়াকে একটু দূরে সরিয়ে আনলো। তারপর ও পকেট থেকে একটা ছোট ভেলভেটের বাক্স বের করলো। অর্ক হাঁটু গেড়ে বসলো রিয়ার সামনে। রিয়া দু হাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। আমি দেখতে পেলাম অর্ক আংটিটা রিয়ার আঙুলে পরিয়ে দিল। রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। ও আবার অর্ককে জড়িয়ে ধরল। অর্ক রিয়ার কপালে একটা দীর্ঘ পবিত্র চুম্বন করল। আমি বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিলাম। আমার গা বেয়ে বৃষ্টির ঠান্ডা জল গড়িয়ে পড়ছে, আর দু চোখ বেয়ে নামছে গরম অনুতাপের জল। কিন্তু অদ্ভুতভাবে আমার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। হ্যাঁ, আমি হেরে গেছি, কিন্তু আজ আমি নিজের চোখে আসল ভালোবাসার জয় দেখলাম। রিয়া আর অর্ক, ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছিল। আমি ছিলাম শুধু ওদের গল্পের একটা খারাপ অধ্যায়, যেখান থেকে বেরিয়ে আসার পরই অর্ক ওর জীবনের আসল আলোটাকে চিনতে পেরেছিল। আমার আর কোনো আক্ষেপ নেই। এই যে শুনছেন ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, এক্সকিউজ মি, শুনছেন? হ্যালো ম্যাডাম, শুনছেন? কে কে আপনি? আমি যেই হই না কেন, আপনার এই মুহূর্তে কিন্তু একটা ছাতার খুব দরকার। যা বৃষ্টি নেমেছে, আর 5 মিনিট এভাবে ভিজলে কাল সকালের হেডলাইন হবেন, কলকাতার রাস্তায় নিউমোনিয়া বাঁধিয়ে এক তরুণী শয্যাশায়ী। আপনার ছাতা আপনি সরান, আমার কোনো প্রয়োজন নেই। আমাকে ভিজতে দিন, আমাকে একটু প্লিজ একা থাকতে দিন। একা তো আপনি এমনিতেই আছেন যা দেখছি, সেটাই সন্ধেবেলায় আপনার ওই কান্না মাখা মুখটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বৃষ্টির জলে চোখের জল লুকোনোর এই ধারণাটা বড্ড পুরনো। সিনেমায় ভালো লাগে, বাস্তবে এর ফলাফল শুধু সর্দি, জ্বর আর এক গাদা ওষুধের বিল, বুঝলেন? আপনার সমস্যাটা কি একটু বলবেন? চিনেন আপনি আমাকে? জানেন আমি কে? আমি একটা স্বার্থপর জঘন্য মেয়ে। আমি আমার শাস্তি পাচ্ছি, আর এটাই আমার প্রাপ্য। প্লিজ প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন, প্লিজ। জঘন্য আর স্বার্থপর মানুষেরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এভাবে উপরে কাঁদে না ম্যাডাম। তারা ভাবে তারা সব সময় ঠিক। যে নিজের ভুলটা বুঝতে পেরে কাঁদে, তার অর্ধেক শাস্তি তো ওই চোখের জলেই ধুয়ে যায়। আপনি কিচ্ছু জানেন না। আমি আজ আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা নিজের হাতে শেষ করে দিয়ে এসেছি। আমার কিচ্ছু বেঁচে নেই, আমি সব হারিয়েছি, সব। বেশ, তো সব শেষ হয়ে গেছে মানে তো একটা দারুণ ব্যাপার। মানে মানে যার সব শেষ হয়ে যায় তার তো আর নতুন করে কিছু হারানোর ভয়ই থাকে না। শূন্য থেকেই নতুন কিছু শুরু করার সবচেয়ে ভালো সুযোগ তৈরি হয়। নমস্কার, আমার নাম অনির্বাণ, আর আমার এই ছাতাটা কিন্তু বেশ বড়। অন্তত আর একজন মানুষের মাথা গোঁজার জায়গা তো হয়েই যাবে। তা আপনি কি কফি খান? এই সামনের মোড়েই একটা খুব সুন্দর জায়গা আছে, আমি রোজ সন্ধ্যায় ওখানেই যাই। ওদের কফিটা অসাধারণ। কি যাবেন? আপনাকে দেখে মনে হচ্ছে এক কাপ গরম কফি আপনার এই মুহূর্তে খুব দরকার। আমি আমি ব্ল্যাক কফি খাই, নো সুগার। পারফেক্ট পারফেক্ট। আমি আবার চিনি ছাড়া ব্ল্যাক কফি একদম খেতে পারি না। আমি খাই এক্সট্রা সুগার দেওয়া ক্যাপুচিনো। ভারসাম্যটা তাহলে দারুণ হবে, কি বলেন? হ্যাঁ, তা যাওয়া যাক। আপনি সত্যি খুব অদ্ভুত। এই অপরিচিত একটা মেয়েকে এভাবে কেউ। পৃথিবীতে সাধারণ মানুষের তো অভাব নেই। একটু অদ্ভুত না হলে কি আর জমা জলে দাঁড়িয়ে এমন সুন্দর একটা সন্ধ্যার গল্প তৈরি হয়? এবার ছাতার হাতলটা একটু ধরবেন, আমার হাতটা বড্ড ব্যথা হয়ে গেছে। দিন। তা বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না, নামটা জানতে পারি? স্নেহা। বাহ, ভারী সুন্দর নাম তো আপনার। তো স্নেহা, চলুন যাওয়া যাক।
শেষ হলো হিস্ট্রিভার্স কলকাতা প্রেজেন্টস প্রেম নেটওয়ার্ক সিরিজের দ্বিতীয় গল্প এক্স ইকুয়ালস টু কফি। বিভিন্ন ভূমিকায় ছিলেন রিয়া, পম্পা, অর্ক, সাম্য, স্নেহা, বর্ণালী, অনির্বাণ, অরিত্র এবং গল্পের সূত্রধার আমি রনিত। আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিনে আবার আসব অন্য কোনো প্রেমের গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন হিস্ট্রিভার্স কলকাতা প্রেজেন্টস প্রেম নেটওয়ার্ক।